আজকে তোমাদের ভূগোল পরীক্ষা। হ্যাঁ, তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের ভূগোল পরীক্ষা। তাহলে আজকের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখবে তোমাদের আজকের পরীক্ষার জন্য কিছু হলেও তোমরা কিন্তু কমন পাবে। তার কারণ আমি বলবো এবং তোমরা শুনবে, দেখবে তোমাদের কিন্তু ফুললি কিন্তু মুখস্থ হয়ে যাবে। চলো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রশ্ন উত্তর একবার দেখে নাও। দেখো, প্রথমে রয়েছে ভূপৃষ্ঠ থেকে। দেখো, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার ঊর্ধ্বে বায়ুমণ্ডল বিস্তৃত? দেখো, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে রয়েছে দেখো দুয়ে। দুয়ে বলা হয়েছে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো এক ধরনের দেখো, জৈবিক মিশ্রণ। বায়ুমণ্ডল হলো এক ধরনের জৈবিক মিশ্রণ, অপশন বি। এরপরে রয়েছে তিনে। তিনে বলা হয়েছে বায়ুমণ্ডলের 97% পদার্থ সমুদ্র পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় উচ্চতায় অবস্থান করে? উত্তর হবে 27 থেকে 30 কিলোমিটার উচ্চতায়। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন চারে। চারে রয়েছে বায়ুমণ্ডলের গঠনকারী প্রধান উপাদান কয়টি? দেখো, তিনটি প্রধান উপাদান হলো তিনটি: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং অ্যারোসল মানে ধূলিকণা। এরপরে তোমাদের রয়েছে দেখো পরের কোশ্চেন পাঁচে, অ্যারোসল 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 কথার অর্থ কি? দেখো, ধূলিকণা, লবণকণা এবং কয়লার সূক্ষ্ম গুঁড়ো, একই ব্যাপার। এরপরে রয়েছে দেখো বায়ুমণ্ডলের সক্রিয় এবং স্থায়ী গ্যাসগুলো কি কি? নাইট্রোজেন দেখো এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট এবং কার্বন ডাই অক্সাইড, তা আর্গন, নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন, জেনন, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের একদম স্থায়ী এবং সক্রিয় গ্যাস। এরপরে রয়েছে তোমাদের দেখো সাথে। সাথে বলা হয়েছে বায়ুমণ্ডলের সব থেকে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? উত্তর কিন্তু নাইট্রোজেন। আটে, নাইট্রোজেন গ্যাসকে কে আবিষ্কার করে? দেখো, রাদারফোর্ড আবিষ্কার করে। এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন দেখো নয়ে। নয়ে বলা হয়েছে কি? দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.033%। এরপরে দশে, বায়ুমণ্ডল বলতে আহ, কত বছরের আবহাওয়ার গড়কে মানে জলবায়ু বলতে কত বছরের আবহাওয়ার গড়কে বোঝায়? দেখো, 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড়কে বোঝায়। আর WM এর মতে কিন্তু 31 বছর। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে মৃত্তিকার কোন ব্যাকটেরিয়ার দ্বারা গ্যাস মাটিতে সঞ্চিত হয়? নাইট্রোজেন। এরপরে রয়েছে দেখো তোমাদের বারো। বারোতে বলা হয়েছে বায়ুমণ্ডলের তৃতীয় গ্যাসটির নাম কি? দেখো, বায়ুমণ্ডলের তৃতীয় সব থেকে বেশি রয়েছে আর্গন, 0.93%। এরপরে চলো তেরো। তেরোতে বলেছে কোনগুলো গ্রিন হাউস গ্যাস? দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ইথেন, জলীয় বাষ্প, তারপরে অ্যারোসল, এগুলো কিন্তু সবই গ্রিন হাউস গ্যাস এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এরপরে রয়েছে 14। বলা হয়েছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় কিন্তু অক্সিজেন। অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে। আর এরপরে রয়েছে দেখো 15। বলা হয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড। এরপরে রয়েছে তোমাদের 16। দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? দেখো, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, তারপরে কার্বন ডাই অক্সাইড, এগুলো কিন্তু অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টির জন্য দায়ী। এরপরে রয়েছে তোমাদের 17। 17তে বলা হয়েছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসগুলো কয়টি? দেখো, বায়ুমণ্ডলের প্রধান গ্যাস চারটি গ্যাসীয় উপাদান রয়েছে: নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। 18তে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাস অবস্থান করে? দেখো, 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। এরপরে তোমাদের রয়েছে 19-এ বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়? স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়। এরপরে রয়েছে 20। 20তে বলা হয়েছে দেখো, 20তে বলা হয়েছে আহ, আহ, ওজোন গ্যাস কয়টি পরমাণু নিয়ে গঠিত? 3টি পরমাণু, অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। 21, বায়ুমণ্ডলে কোন স্তরে সৌরপর্দা বা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? ওজোন স্তরকে। এরপরে রয়েছে আর 22-এ বায়ুমণ্ডলে কোন স্তরে সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে? ওজোন স্তর। এরপরে রয়েছে মিথেন কি? মিথেন এক ধরনের বিভিন্ন জৈব পদার্থ, কৃষি জমি, গোবর, জলাভূমি প্রভৃতি থেকে এই গ্যাস উৎপন্ন হয়। তোমরা জানো তোমাদের এমসিকিউ উত্তর, তো আমি এমসিকিউর উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, 24, কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? মিথেন গ্যাসকে বলা হয়। তারপরে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত জলীয় বাষ্প সীমাবদ্ধ থাকে? 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এরপরে 26-এ অ্যারোসল কথার অর্থ হলো অতি সূক্ষ্ম ধূলিকণা। তারপরে অ্যারোসল শব্দের অর্থ কিন্তু, অ্যারো কথার মানে অর্থ হলো বায়ু। তারপরে সোল শব্দের অর্থ কিন্তু কণা।
এরপরে রয়েছে দেখো 29-এ অ্যারোসলের সর্বাধিক ব্যাস কত? 100 মাইক্রোমিটার। এরপরে রয়েছে দেখো পরের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 30 বলা হয়েছে এসপিএম এই শব্দের পুরো কথার অর্থ কি? দেখো সাসপেন্ডাল দেখো পার্টিকুলেট ম্যাটার। এরপরে রয়েছে 31-এ বলা হয়েছে অ্যারোসলের প্রধান উপাদান কোনটি? জৈব কণা। 32 বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত করো 4:1। এরপরে রয়েছে তোমাদের 33-এ সমমণ্ডল বা হোমোস্ফিয়ার ভূপৃষ্ঠের কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? দেখো ভূপৃষ্ঠ থেকে 90 বা 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, বিশেষ করে 90 কিলোমিটার। এরপরে 34 বায়ুমণ্ডলের কোন স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে? হোমোস্ফিয়ারে। ঠিক আছে। এরপরে রয়েছে 35 বায়ুমণ্ডলের 90 কিলোমিটার থেকে তারপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরটি নাম কি? দেখো বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এরপরে তোমাদের রয়েছে 36-এ বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে? বিষমমণ্ডলে বা সমান থাকে না, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এরপরে রয়েছে তোমাদের দেখো 37 বলা হয়েছে দেখো বিষমমণ্ডল কয়টি উপস্তর রয়েছে? দেখো বিষমমণ্ডলে কিন্তু একটি, দুটি, তিনটি এবং চারটি উপস্তর রয়েছে। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 38-এ ট্রপোস্ফিয়ার কথার অর্থ কি? মিশ্রণ বা অশান্ত অঞ্চল বা মণ্ডল। 39 বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার। এরপরে 40 বা ট্রপোস্ফিয়ার শব্দের প্রথম কে ব্যবহার করে? আহ, দেখো টেসারেন্স দা বোস্ট টেসারেন্স দা বোস্ট। এরপরে 41-এ ট্রপোস্ফিয়ারে কত কিলোমিটার পর্যন্ত বিস্তার রয়েছে? 9 থেকে 18 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে রয়েছে 18 কিলোমিটার আর মেরু অঞ্চলে রয়েছে 7 থেকে 8 কিলোমিটার। এরপরে চলো পরের কোশ্চেন দেখে নিচ্ছি। 42 বায়ুমণ্ডলে কোন স্তরে ধূলিকণা জলীয় বাষ্প বিভিন্ন গ্যাসের অনুপাত সব থেকে বেশি থাকে? ট্রপোস্ফিয়ারে থাকে। এরপরে রয়েছে দেখো সমুদ্র পৃষ্ঠের প্রতি 1,000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে। আর ফুটের দিক দিয়ে কিন্তু 300 ফুটে 1 ডিগ্রি ফারেনহাইট হ্রাস পায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 44 নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বা ক্রমহ্রাসমান উষ্ণতা কোন স্তরে দেখা যায়? দেখো ট্রপোস্ফিয়ারে দেখা যায়। 45 বায়ুমণ্ডলে কোন স্তরে 75% গ্যাসীয় উপাদান আছে? ট্রপোস্ফিয়ারে। যেখানে তোমরা বসে আছো আমি বসে আছি। তারপরে 46 বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়? পার্বত্য উপত্যকায়। এরপরে রয়েছে 47 ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং ট্রপোস্ফিয়ারের নিচে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? দেখো 2 থেকে 3 কিলোমিটার। এরপরে 48-এ রয়েছে টিয়ারোপিও এর কথার অর্থ কি? টিয়ারোপিও এর কথার অর্থ হলো কিন্তু মিশ্রণ। 49 ট্রপোপস শব্দটির প্রথম কে ব্যবহার করে? নেপিয়র শ নেপিয়র শ। এরপরে 50 ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়ে কোন কোন দ্রুত গতি সম্পন্ন বায়ু প্রবাহিত হয়? জেট বায়ু প্রবাহিত হয় ট্রপোপজের মধ্য দিয়ে। 51 বায়ুমণ্ডলের কোন স্তরে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্রাটোস্ফিয়ারকে। 52 বলা হয়েছে দেখো বায়ুমণ্ডলের সব থেকে হালকা গ্যাসটির নাম কি? হাইড্রোজেন গ্যাস। তারপরে 53 কোন গ্যাস জীবদেহে প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে? নাইট্রোজেন। তারপরে দেখো 54 বায়ুমণ্ডলে কোন গ্যাস সূর্যের তাপ ধরে রাখতে পারে? কার্বন ডাই অক্সাইড। এরপরে 54 কোন গ্যাস আণবিক গুরুত্ব সর্বাধিক? কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব সর্বাধিক। এরপরে রয়েছে 56 বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গড় পরিমাণ কত? দেখো 0.2 থেকে 4.5%। 57 বলা হয়েছে কোন অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? নিরক্ষীয় অঞ্চলে। তারপরে রয়েছে আকাশের রং নীল হওয়ার কারণ কি? ধূলিকণার উপস্থিত থাকার জন্য। তারপরে 59 জলীয় বাষ্প মেঘে পরিণত হয় কিভাবে? ধূলিকণাকে আশ্রয় করে। 60 বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদানের নাম করো। লবণ কণা। তারপরে 61 বায়ুমণ্ডলের অ্যারোসলের মধ্যে জৈব কণার উপস্থিতি কত শতাংশ? 26%। তারপরে 62 উষ্ণ উষা ও গোধূলি সৃষ্টিতে সাহায্য করে কে? ধূলিকণা। 64 বলা হয়েছে যে উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসের বিভিন্ন উপাদান উপাদানের পরিমাণ একই থাকে তাকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এরপরে বলছে হোমো শব্দের অর্থ হলো সমবৈশিষ্ট্য সম্পন্ন।
65 উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাস উপাদানের পরিমাণ ও বায়ুর চাপ কি হয়, কমে যায়। ঠিক আছে, এরপরে তোমাদের রয়েছে 66 বায়ুমণ্ডলের স্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতা কিন্তু বাড়ে। ঠিক আছে, এরপরে 67তে স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার পর্যন্ত হয়, 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, যাকে শান্তমণ্ডল বা ঝড় বৃষ্টি কিছুই হয় না। এরপরে 68তে বলা হয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে মৌক্তিক বা মুক্ত বেগ দেখা যায়, দেখো স্ট্রাটোস্ফিয়ারে। তারপরে রয়েছে 59-এর স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলে, স্ট্রাটোপোজ। তারপরে রয়েছে 70-এ স্ট্রাটাম শব্দের অর্থ কি, স্তর। তারপরে 71-এর স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সর্বাধিক উষ্ণতা কতটা দাঁড়ায়, দেখো উষ্ণতা দাঁড়ায় কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 72-এর মেসোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার বিস্তৃত। 73 বায়ুমণ্ডলের শীতল তম স্তর নাম কি, মেসোস্ফিয়ার, -80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। এরপরে 74 শান্ত মডেলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, মেসোস্ফিয়ার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 75 ঊর্ধ্ব মেসোস্ফিয়ারের তাপমাত্রা কত, 100 ডিগ্রি, -100 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে রয়েছে 76 ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বায়ুমণ্ডলের কি হিসাবে গণ্য করা হয়, কর্মব্যস্ত বা অ্যাক্টিভ লেয়ার বলা হয়। তারপরে 77-এর ডবল স্টার নৈশ দ্যুতি মেঘ বা সিরাস মেঘের স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, মেসোস্ফিয়ারে। এরপরে 78-এর সমমণ্ডলের শেষ সীমা কোনটি, মেসোপলস। 79 মেসোপস একত্রে মেসো শব্দের অর্থ কি, মধ্যম। 80 বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম কি, থার্মোস্ফিয়ার। 81 থার্মোস্ফিয়ার, এখানে থার্মোস কথার অর্থ কিন্তু তাপ, তাপ, আর স্পিয়ার কথার মানে কিন্তু গোলক বা অঞ্চল। তারপরে 82 থার্মোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার পর্যন্ত, 80 থেকে 500 কিলোমিটার। এরপরে 83 থার্মোস্ফিয়ারের উচ্চতা কত, উষ্ণতা কত, 1232 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে রয়েছে 84, এটা আমি রেখে দিলাম। এরপরে 85 বায়ুমণ্ডলের কোন স্তরকে আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার বলা হয়, থার্মোস্ফিয়ারকে। 86 বায়ুমণ্ডলের কোন স্তরকে ডি, ই, এফ, জি, এইচ এই 5টি স্তরে ভাগ করা হয়েছে, আয়নোস্ফিয়ারকে ভাগ করা হয়েছে। 87 বায়ুমণ্ডলের কোন স্তরকে বেতা তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তার মানে যোগাযোগ রক্ষা করে, আয়নোস্ফিয়ার। এরপরে মেরুজ্যোতি, ট্রিপল স্টার মেরুজ্যোতি সুমেরু ও কুমেরু অঞ্চলে দেখা যায়, কোন মণ্ডলে রয়েছে এটি, আয়নোস্ফিয়ারে। তারপরে 79 থার্মোস্ফিয়ারের দুটি গুরুত্বপূর্ণ স্তরের নাম কি, অ্যাপেলেটন স্তর আর রয়েছে ক্যানিলি হিপসাপ স্তর। এরপরে দেখো তোমরা দু চারটি কোশ্চেন পড়লে কিন্তু পাবে না, স্কুল থেকে যেহেতু কোশ্চেন করবে, কোন জায়গা থেকে কোশ্চেন করবে বলা যায় না, তবে এর বাইরে কোশ্চেন হবে না। মেরুজ্যোতি বা মেরু প্রভা উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে কি নামে পরিচিত, দেখ উত্তর গোলার্ধে সুমেরু প্রভা বা অরোরা বরিউলিস, আর দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়া, তাই অরোরা অস্ট্রেলিস মনে রাখবে। এরপরে রয়েছে 91 দেখো কেভেনলি বা হ্যাবিসাইট কোন স্তরকে বলে, স্তরকে বলে। তারপরে 92 বায়ুমণ্ডলের কোন স্তরকে অ্যাপেলেটন স্তর বলে, পি স্তরকে, মানে সরি এফ স্তরকে। এরপরে রয়েছে দেখো 93 থার্মোস্ফিয়ারের উপরে অবস্থিত স্তরটির নাম কি, এক্সোস্ফিয়ার। 94 বায়ুমণ্ডলের শেষ সীমা বা শেষ স্তরটির নাম কি, এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার করবে তোমরা। এরপরে রয়েছে 95 এক্সোস্ফিয়ারের সর্বোচ্চ সীমার উচ্চতা কত, 1600, মানে উষ্ণতা কত ডিগ্রি এক্সোস্ফিয়ারের উপরে, উষ্ণতা দাঁড়ায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। 96 বায়ুমণ্ডলের কোন স্তরে হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়, এক্সোস্ফিয়ারে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 97-তে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে, দেখো এক্সোস্ফিয়ারে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 98 ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত ম্যাগনেটোস্ফিয়ার বিস্তৃত। তারপরে 99 পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাব বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের 100 বায়ুমণ্ডলের কোন স্তরের ঊর্ধ্বে হাইড্রোজেন গ্যাসের মাঝে হিলিয়াম এবং নিচে পারমাণবিক অক্সিজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়, ম্যাগনেটোস্ফিয়ার। 101 বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, ম্যাগনেটোস্ফিয়ারে।
102 ম্যাগনেটোস্ফিয়ারের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে থেমে যায় তাকে কি বলে? তাকে বলে ম্যাগনেটোপজ। এরপরে রয়েছে দেখো তোমাদের 103-এ ওজোন গ্যাসের কয়টি অক্সিজেন পরমাণু রয়েছে? ওজোন 3টি অক্সিজেন পরমাণু রয়েছে। এটি বলা হয়েছে ওজোন গ্যাস কি? ওজোন গ্যাসের এক প্রকার হালকা নীলাভ মৎস্য গন্ধযুক্ত নীল রঙের দেখায়। তার মানে 106-এ রয়েছে ওজোন গ্যাসের নাম কে দেয়? দেখুন 1840 খ্রিস্টাব্দে ফ্রেডরিক স্কোনবি। 106-এ বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত? দেখো 4টে শূন্য, 0.4 তারপর 6%। 107-এ ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি থাকে আর উপমেরু অঞ্চলে সব থেকে ঘনত্ব বেশি থাকে 450 ডেসিবেল, নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম থাকে। 108-এ বলা হয়েছে বায়ুমণ্ডলের ওজোন স্তর আবিষ্কার করেন কে? দেখো চার্লস ফেব্রি এবং হেনরি বুসন। এরপরে 110-এ বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? দেখো ওজোন স্তর। তারপরে রয়েছে দেখো তোমাদের 111 সিএফসির আবিষ্কার কে করে? থমাস মিসলে। এরপর 112 ওজোন গ্যাসের বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। ফ্রেয়ন। 113 ওজোন ক্ষয় কোন অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়? মেরু অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ আটলান্টিক অঞ্চলে ওজোন ক্ষয় সব থেকে বেশি দেখা যায় আন্টার্কটিকায়। এরপরে 114 বলা হয়েছে 1987 সালে ওজোন ক্ষয়কারী পদার্থের উপর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটির নাম কি? মন্ট্রিল প্রোটোকল। এটি রয়েছে কানাডায়, উত্তর আমেরিকার কানাডায়। 115 ওজোন স্তর ধ্বংস হলে কি কি ক্ষতি হতে পারে? বিশ্ব উষ্ণায়ন, আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন হবে, অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশার সৃষ্টি হবে, সৌরদগ্ধ, চোখের ছানি পড়বে, ত্বকে ক্যান্সার হবে, প্রাণীদের উদ্ভিদের বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়বে। 116 বলা হয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন কত ডবসন এককে নেমে গেলে তাকে ওজোন গহ্বর বা ওজোন হোল বলা হয়? 200 ডবসন একক। এরপরে রয়েছে 117 বলা হয় ওজোন গহ্বর কথাটি প্রথম কে ব্যবহার করে? সি ফারম্যান আন্টার্কটিকা অঞ্চলে। 118 আন্টার্কটিকার ওপর ওজোন গহ্বর কথা সর্বপ্রথম কে বিজ্ঞানসম্মতভাবে উল্লেখ করেন? সি ফারম্যান। তারপরে 119 প্রতি বছর দক্ষিণ গোলার্ধের তথা অর্থাৎ অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশের উপর ওজোন স্তর ক্ষয় সব থেকে বেশি দেখা যায় কখন? বসন্তকালে। 120 বিশ্ব ওজোন স্তর সংরক্ষণের দিবস কবে পালন করা হয়? 16ই সেপ্টেম্বর। 126 ওজোন স্তর সংরক্ষণের উপায় কি কি? ওজোন গ্যাস ধ্বংসের যৌগের ব্যবহার বন্ধ করতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, পারমাণবিক বিস্ফোরণ রোধ করতে হবে, মিথেন উৎপাদন হ্রাস করতে হবে, বিমান ও পরিবহন নিয়ন্ত্রণ করতে হবে। 102 1920 খ্রিস্টাব্দে স্পেকট্রো ফটোমিটার যন্ত্র ব্যবহার করে বায়ুমণ্ডলে কোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার জন্য? দেখো এটি হবে ওজোন গ্যাসের ঘনত্ব। 123 বর্তমানে বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব পরিবর্তন পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় কোনটি? উত্তর কিন্তু বর্তমানে দেখো আগে ছিল ডবসন এককে, এখন কিন্তু হবে ট্রমস অর্থাৎ টোটাল ওজোন ম্যাপিং স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়, এর ফুল ফর্ম। তারপরে রয়েছে দেখো মিথেন গ্যাসের সর্ববৃহৎ উৎস কোনটি? জলা জমি বা কৃষি জমি বা ধান ক্ষেত। এরপরে রয়েছে 125 ওজোন গ্যাসের ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন 197টি দেশকে একত্রে মিলে কোথায় প্রথম ওজোন সম্মেলন আয়োজন করে? দেখো এটি হবে কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে 1985 সালে মার্চ মাসে। তারপরে 126 এই পর্যন্ত কতবার ওজোন স্তর রক্ষার চুক্তি সম্মেলন হয়? 9বার সম্মেলন হয়। 127 ওজোন স্তর রক্ষার জন্য শেষবার সংশোধিত 2016 সালে কোথায় হয়? দেখো রেওয়ান্ডার রাজধানী কিগালিতে। এরপরে 128 ইউনেপ এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 129 এটি একটি পরিবেশ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে, সেটির নাম কি? দেখো ইউনিপ কিন্তু পরিবেশ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। 130 কত সালে লন্ডন শহরে ওজোন স্তর সংরক্ষণের উদ্দেশ্যে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়? 1989 সালে। ঠিক আছে, তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমরা যেহেতু আজকে যেহেতু ভূগোল পরীক্ষা, তোমরা কিন্তু বুঝে তোমরা আনসার করবে, দেখবে টোটাল আনসার পারবে। তো
পারবে। আর এরপরে তোমাদের ছোট্ট আরেকটি ভিডিও দেওয়া হবে। দেখো, তবে তবে আমি বলে রাখলাম, দেখো 20, 25টি 50টি প্রশ্ন করে লাভ নেই। তো যেগুলো বললাম এগুলো তোমরা একবার দেখেছো, অবশ্যই দেখবে, তোমাদের এখান থেকে তোমাদের আইডিয়া হয়ে যাবে, কনসেপ্ট তৈরি হয়ে যাবে এবং পরীক্ষা লিখে দিয়ে আসতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো তোমাদের পরবর্তী ভিডিও একটু পরেই তোমাদের প্রকাশ হবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের পরীক্ষা সবার জন্য ভালো হয়।